আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেটা ওদের লম্বা কাস্টডিতে নেবার জন্য যথেষ্ট। পরিচারিকা শান্তির মৃত্যুর পর পুলিশ রঘুনাথ আর অভিলাষাকে গ্রেফতার করে নেয় আর তাদের বিরুদ্ধে একটা মজবুত কেস বানানোর চেষ্টা করে। ওদের অতীতে ছোট থেকে ছোট ব্যাপারের দিকেও পুলিশের নজর ছিল। অভিলাষার আচরণ, তার অপরাধ আর সেই সঙ্গে রঘুনাথেরও অতীত অপরাধের রেকর্ড পুলিশ খুঁজে বার করে। স্যার, আমার ক্লায়েন্ট একজন সম্মানীয় ব্যক্তি, তিনি জনতার প্রতিনিধি, উনি সব সময় সম্পূর্ণভাবে আইন মেনে চলেন। আর তাই যেই ওনার স্ত্রী ওনাকে ওনাদের বাড়িতে হওয়া পরিচারিকার মৃত্যুর খবরটি দেন, উনি সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করেন। আমার ক্লায়েন্ট তো এটাও জানতেন না যে এই অপরাধটা ওনার স্ত্রী করেছেন। স্যার, এই বিষয়ে একটু নজর দেওয়া হোক যে আমার ক্লায়েন্ট ওনার স্ত্রীর বিরুদ্ধে যে ডিভোর্স কেস ফাইল করেছেন সেখানেও এই বিষয়টা স্পষ্ট করে লেখা রয়েছে যে উনি ওনার স্ত্রীর হিংস্র আচরণে অত্যন্ত বিরক্ত হয়েছেন। ইনফ্যাক্ট উনি বেশ কয়েকবার ওনার স্ত্রীকে বাড়ির কাজের লোকেদের সঙ্গে এরকম ব্যবহার করা নিয়ে বকাবকিও করেছেন। স্যার, আমার ক্লায়েন্টের সঙ্গে এই অপরাধের কোনো সম্পর্ক নেই আর ওনার কোনো রকম অসৎ উদ্দেশ্যও ছিল না। তাই আমি আদালতের কাছে আবেদন করছি যে আমার ক্লায়েন্টকে জামিন দেওয়া হোক। স্যার, রঘুনাথ আর অভিলাষা বলরামের বাড়িতে কাজ করা এই তিনজন লোক, মেঘা কর, শান্তি আর পূর্ব, এই তিনজনের সঙ্গে জানোয়ারের থেকেও খারাপ ব্যবহার করা হয়েছে। আর এই সব কিছুই মেঘা আর পূর্ব নিজেদের বয়ানে বলেছে। স্যার, এটা একেবারেই অসম্ভব যে মিস্টার রঘুনাথ বলরাম এই ঘটনাটা সম্পর্কে কিছুই জানতেন না। যদি ইনি জনতার প্রতিনিধি হন এবং আইনকে সাহায্য করতে চাইতেন তবে এই ঘটনাটার ব্যাপারে ওনার অনেক আগেই পুলিশকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আর যেখানে উনি এটা দাবি করছেন যে ইনি নিজের স্ত্রীর অত্যাচারের বিষয়ে কিছুই জানতেন না, তাহলে এই হলো কল রেকর্ডস। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 19শে নভেম্বর 2013 সকালে উনি ওই বাংলোতেই ছিলেন যেখানে এই ঘটনাটা ঘটেছে। তো স্যার, এটা পরিষ্কার যে এই ঘটনার ব্যাপারে ইনি আগেই জেনে গেছিলেন। তাহলে ওনার কথা মিথ্যে প্রমাণিত হলো যে এই ঘটনার খবর ফোনে পেয়েছিলেন। এটা ছাড়াও ইনি কোর্টে ডিভোর্স পিটিশন ফাইল করেছেন। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ইনি এনার স্ত্রীর অদ্ভুত এবং হিংস্র প্রকৃতির ব্যাপারে আগে থেকেই জানতেন। আর এমনকি নীলু, মানে ওই বাড়িতে কাজ করা চাকর নীলেশ, যার মৃত্যু ঘটেছিল, তার অটোপসিও বার করা হয়নি। ওনার দাবি হলো যে এই ঘটনার পেছনেও ওনার স্ত্রীরই হাত ছিল। আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে যে এই সমস্ত ঘটনার ব্যাপারে উনি আগে থেকে জানতেন, কিন্তু উনি নিজের স্ত্রীকে বাঁচাচ্ছিলেন। আর স্যার, এটাও হতে পারে যে রঘুনাথ বলরাম নিজের ক্ষমতার অপব্যবহার করে সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন। আমার কোর্টের কাছে বিনীত অনুরোধ, এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে রঘুনাথ বলরামের পুলিশ রিমান্ড বাড়ানো হোক। এই কোর্ট রঘুনাথ বলরাম আর অভিলাষা বলরামের জামিনের আর্জি নামঞ্জুর করছে আর এদের 14 দিনের জন্য হেফাজতে নেবার আদেশ দিচ্ছে। কতদিন ধরে এইসব চলছিল? সেই দিন থেকেই, যখন তুমি বিজনেস মিটিং এর জন্য মুম্বাই গিয়েছিলে 15 এপ্রিল 2004। তারপর থেকে ও 2-3 দিন বাদে বাদে বাড়ি চলে আসতো।
আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সবসময় এটাই ভয় করত যে যখন তুমি এসব জানতে পারবে তখন তুমি কি ভাববে। তোমার চুপ করে থাকা উচিত হয়নি অঙ্কিতা, তোমার চুপ করে থাকা উচিত হয়নি। কিন্তু এখন আমরা চুপ করে থাকবো না। ওর ক্ষমতা আছে বলে ও যা খুশি তাই করবে। অঙ্কিতা আহুজা, যিনি একজন হাউসওয়াইফ ছিলেন, তিনি এবার গিয়ে তার স্বামীকে জানান যে রঘুনাথ বলরাম, যিনি একজন জনপ্রতিনিধি, সে 2004 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত তাকে ভোগ করে। অঙ্কিতার এই অভিযোগের কি কোনো মূল ভিত্তি ছিল, কোনো সত্যতা ছিল? উনি চুপচাপ সবকিছু সহ্য করতে থাকেন। এই ব্যাপারটা কি করে এতদূর পৌঁছলো যে সে বন্দুকের ভয় দেখিয়ে ওনার বাড়িতে অবাঞ্ছিতভাবে ফায়দা নিতে পৌঁছে গিয়েছিল? তাহলে এইসব 4 বছর ধরে চলেছিল? হ্যাঁ, স্যার, আমি জানি যে আপনি আমাদের এটা জিজ্ঞেস করবেন যে আমরা আগে কেন কমপ্লেন করিনি। ও একজন মহিলা বলেই ভয় পেয়ে গিয়েছিল যে এইসবে ওকে আমি ভুল বুঝবো। তারপর যখন ও রঘুনাথ বলরামের কেসটা নিউজ পেপারে পড়লো, তখন সাহস করে ও আমাকে সমস্ত ঘটনা বলল। কিন্তু আপনি রঘুনাথ বলরামকে কিভাবে চেনেন? আমার এক বন্ধু ওনার সঙ্গে আমার পরিচয় করিয়েছিল। আমার বিজনেসটা বাড়ানোর জন্য ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তাই ওনাকে আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ জানিয়েছিলাম। আরে রঘুনাথ বাবু, নমস্কার। নমস্কার। আসুন স্যার। স্যার, আমি এটা ভাবতেও পারিনি যে ওই নোংরা লোকটা আমি শহরে না থাকায় এরকম একটা সুযোগ নেবে আর আমার বাড়িতে পৌঁছে যাবে। আমি তো এটাও বুঝতে পারছি না যে ও কি করে জানতো যে আমি শহরের বাইরে গিয়েছি। নমস্কার অঙ্কিতা দেবী। আগে নমস্কার। আমি তো এটা প্রথমে বুঝতেই পারিনি যে কেন সূর্যর অনুপস্থিতিতে বাড়িতে এসেছিলেন। তারপর উনি আমাকে চা করতে বললেন, আর আর যখন আমি চা করে আনলাম তখন আহা, ভীষণ ভালো চা। আপনার তো রান্নারও কোনো জবাব নেই আর চায়েরও কোনো জবাব নেই। ধন্যবাদ। অঙ্কিতা দেবী, আপনার স্বামী খুব ভালো মানুষ। আমি চাই সে অনেক উন্নতি করুক, ব্যবসায়ও এগিয়ে যাক। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি এটা ভাবতেও পারবেন না আমি ওনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারি, মানে একদম জমি থেকে তুলে আকাশে, এইভাবে। শুধু যদি আপনি একটু কোঅপারেট করেন তো। কোঅপারেট? আমি ঠিক বুঝলাম না। এতে বোঝবার কি আছে? আপনি এত সুন্দরী, আপনি তো জানেন তাই না? আমি আপনার স্বামীকে সব দিক থেকেই সাপোর্ট করব। শুধু যদি আপনিও আমাকে একটু সাপোর্ট করেন তো। রঘুনাথ বাবু, এসব কি বলছেন আপনি? দেখুন, আমি ওই টাইপের মহিলা নই, আর এই ধরনের কথা আমার একদম ভালো লাগে না। আসলে আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যেস নেই, তাই পরিষ্কার করেই বলছি, আমার সাথে শুতে হবে। তারপরে দেখো তোমার আর তোমার পরিবারের খুশির জন্য আমি কি করতে পারি। এত খুশি আসবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমি ওনাকে বাড়ি থেকে চলে যেতে বলি, কিন্তু উনি বারবার আসেন। আর তারপর একদিন উনি বারবার বাড়িতে আসতেন আর বন্দুকের ভয় দেখিয়ে
আমার সঙ্গে জোর জবরদস্তি করতেন, প্রতিবারই আমাকে ব্ল্যাকমেল করতেন যে আমি যদি কাউকে এই বিষয়ে বলি তবে উনি আমার স্বামী আর ছেলেকে মেরে ফেলবেন। তাই আমি আমার স্বামীকে কখনোই এই ব্যাপারে কিছুই বলিনি। আর যখন নিউজ পেপারে এই খবরটা পড়লাম তখন অনেক কষ্টে মনে সাহস জোগাড় করে সবকিছুই আমার স্বামীকে বললাম। এটা 2004 সাল থেকে 2008 সালের মধ্যে হয়েছে, তার মানে 5 বছর আগে। তাই মেডিকেলি কোনোভাবেই প্রমাণ করা যাবে না, আমাকে সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে। এইসব একদম সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যে। আমার বিরোধীরা পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এই মহিলা যার কথা আপনি বলছেন, একে আমি চিনিও না। এইসব সেই সোসাইটির এন্ট্রান্স রেজিস্টার যেখানে আহুজা দম্পতি থাকে। 2004 থেকে 2008 পর্যন্ত আপনি বহুবার এখানে এন্ট্রি করেছেন। মনে নেই, হয়তো অন্য কারোর সঙ্গে দেখা করতে গেছিলাম। এখানে তো লেখাই আছে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সূর্য আহুজা, আপনি তো লিখেছেন। কার ইশারায় কাজ করছো তুমি? এগুলো সব নকল না? মন গড়া সব গল্প বানিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। কি সব মিথ্যে অভিযোগ আনছো আমার বিরুদ্ধে? তুমি কি জানো আমি কে? আমি একজন এমপি, আর তুমি একজন মেম্বার অফ পার্লামেন্টকে বিরক্ত করছো। খুব পস্তাবে তুমি। আমি প্রতিবেশীদের কাছে খবর নিয়েছি, আহুজা দম্পতিদের কথা সত্যি মনে হচ্ছে। এদের কোনো কারণই থাকতে পারে না রঘুনাথ বাবুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার। স্যার, আমার তো মনে হচ্ছে খবরের কাগজে বেরোনো রিপোর্টটা পড়ার পর ওর বিরুদ্ধে কথা বলার সাহস হয়েছে এদের। ঠিক আছে, এফআইআর ফাইল করে দাও। স্যার, একজন পরিচারিকার মৃত্যুর জন্য অভিলাষা বলরাম আর রঘুনাথ বলরামকে অ্যারেস্ট করা হয়েছিল। এই কেসটা সামনে আসাতে রঘুনাথ বলরামের আরো একটা বড় অপরাধ প্রকাশ্যে আসে, যেটা সে 5 বছর আগে ক্রমাগত 4 বছর ধরে করেছে। কিন্তু ওর অপরাধের ইতিহাস কি শুধুমাত্র এইটুকুই? এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কি আরো কোনো নির্মম অপরাধ প্রকাশ্যে আসা বাকি আছে? স্যার, এই রঘুনাথ বলরাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ওর সম্বন্ধে আরো কিছু জানতে পারলে নাকি? আগে হ্যাঁ স্যার, অনেক কিছু। প্রথমে এ এমএলএ ছিল, তারপরে এমপি হয়েছে। কলেজে পড়ার সময় থেকে অনেকগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল। ওখানে ও গ্যাং চালাতো। এই দেখুন, রঘুনাথ বলরামের ইন্টেন্স গ্যাং নাম্বার 45 থেকে পাওয়া স্টেটমেন্ট। ওকে 2001-এ হিস্ট্রি শিটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, আর ওর হিস্ট্রি শিটার নাম্বার হলো 23X। স্যার, স্যার, কি হলো? কি হয়েছে স্যার? কি হলো? স্যার, তখন থেকে এখনো অবধি 25টা কেসে ওর নাম রয়েছে। কয়েকটাতে তো ও জামিন পেয়ে যায়, আর কয়েকটাতে ও প্রমাণ না থাকার জন্য ছাড়া পায়, আর কয়েকটাতে সাক্ষী বয়ান বদলে ফেলে। তার মানে এর আগেও এরকম অপরাধ করেছে? আগে হ্যাঁ স্যার। আর একটা কথা, অভিলাষা বলরামের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী সন্দেহজনক অবস্থায় আত্মহত্যা করেছিল। স্যার, রঘুনাথ বলরাম 2008-এর শেষের দিকে অভিলাষা বলরামকে বিয়ে করে। আর ওর বিরুদ্ধে এখন এই রেপ কেসটা সামনে এসেছে।
আগে রমেশ মণ্ডল, উনি তো ভেতরে। ডাকুন ওনাকে। তুমি ওখান থেকে তোমার মায়ের লাশ না নিয়েই চলে এলে? আমি কি করতাম স্যার, উনি প্রথমে ফোনে বললেন আমার মায়ের একটা দুর্ঘটনা হয়েছে, তারপর আমি ওখানে গিয়ে শুনলাম যে আমার মাকে খুন করা হয়েছে। দেখুন স্যার, আমি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। আর তাছাড়াও গত 8 মাস ধরে আমার সঙ্গে মায়ের কোনো যোগাযোগই ছিল না স্যার। তোমাকে একবার এক্ষুনি রিপোর্ট করতে হবে। তোমার মায়ের লাশ এখনো মর্গে পড়ে আছে। দেখুন স্যার, এরকম করবেন না, আমার পরিবার আছে এখানে, আমি গরিব লোক স্যার, একটু দয়া করুন। তোমাকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। ম্যাডাম, আমরা কোথায় যাচ্ছি? এমন একটা জায়গা যেখানে তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না। তোমার স্বামী তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, তাই তোমার সব দায়িত্ব আমাদের। এখন থেকে তোমাকে আমরা দেখাশোনা করব। রঘুনাথ, বলরাম আর অভিলাষা এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পূর্ব, ভয় পেও না, এখন তুমি সুরক্ষিত, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমরা তোমাকে পুলিশ প্রোটেকশন দেবো। স্যার, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন? বিরোধীদের চক্রান্ত, ওরা এরকম কেন করবে? কারণ ওরা আমাকে ভয় পায় আর আমি সত্যের লড়াই লড়ি, আর আমার সাথে বহু সাধারণ মানুষের সমর্থন রয়েছে, তাই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। দেখুন, আমি ওদের সবাইকে এটা বলে দিতে চাই যে প্রতিবারের মতো এবারেও আমি জয়ী হয়েই ফিরব। স্যার, আমার ক্লায়েন্ট রঘুনাথ বাবু এবং অভিলাষা দেবী পুলিশি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এখনো পর্যন্ত চার্জশিট ফাইল করা হয়নি, আর তাই আদালতের কাছে আমার অনুরোধ যে ওনাদের জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আর আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যে রেপের কেস রয়েছে সেটাও ভিত্তিহীন। ওনার একটি 4 বছরের ছেলে রয়েছে, বাচ্চাটি এখন আমার ক্লায়েন্টের বন্ধুর বাড়িতে নিজের মা বাবাকে ছাড়াই রয়েছে। আদালতের কাছে আমার এটাই অনুরোধ যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে ওই বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবে দেখা উচিত। স্যার, এই কেসের দুজন অভিযুক্ত রঘুনাথ বলরাম আর অভিলাষা বলরাম নিজেদের বাড়িতে কাজ করার লোকেদের ওপর বহু বছর ধরে অত্যাচার করে আসছেন। এনাদের বাড়িতে যে ভদ্রমহিলার মৃত্যু হয়েছে তার উপরেও খুব নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। এই কেসের দুজন সাক্ষী ওনাদেরই বাড়িতে কাজ করা দুজন চাকর। প্রসিকিউশন এটা মনে করছে যে রঘুনাথ আর অভিলাষা সমস্ত সাক্ষীদের ওপর এই চাপ সৃষ্টি করার পুরো চেষ্টা করবেন। রঘুনাথ বলরাম এইরকম প্রচুর কেস থেকে বেঁচে গেছেন, যেখানে শেষ মুহূর্তে সাক্ষী নিজেদের বয়ান থেকে সরে গেছে। এখন তো এনার বিরুদ্ধে রেপের মামলাও রয়েছে। প্রসিকিউশন এটা মনে করছে যে রঘুনাথ বলরাম সমস্ত সাক্ষীদেরই ভয় দেখানোর সম্পূর্ণ চেষ্টা করবে। 4 বছর ধরে রঘুনাথ বলরাম এদের ভয় দেখিয়ে এদের সঙ্গে অপরাধ করে গেছেন। এই কোর্ট অভিলাষা বলরামকে ওনার হিংসাত্মক ব্যবহারের হিস্ট্রির জন্য ওনার বেল অ্যাপ্লিকেশন খারিজ করলো, আর জুডিশিয়াল কাস্টাডিতে রেখে ওনার চিকিৎসা করানোর আদেশ দিচ্ছে। আর ওনাদের 4 বছরের বাচ্চার কথা মাথায় রেখে এই কোর্ট রঘুনাথ বলরামকে নিজের স্ত্রীর অপরাধ আড়াল করার কেসে বেল অ্যাপ্লিকেশন মঞ্জুর করলো। কিন্তু রেপ কেসে মিস্টার রঘুনাথ বলরামের বেল অ্যাপ্লিকেশন নামঞ্জুর করা হচ্ছে আর ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হচ্ছে। আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে সব বলে দিই তাহলে তুমি আমার উপর রাগ করবে আর তুমি কষ্ট পাবে যে আমার জন্য কিছু করতে পারলে না, আমাকে বাঁচাতে পারলে না। অঙ্কিত, এটা আমি জানি না যে আমি কি করতাম, কিন্তু আমার নিজের উপরে খুব রাগ হতো। হয়তো এর বদলাও আমি নিতে চাইতাম।
এত বছর পর সামনে আসে একটি ধর্ষণের কেসে রঘুনাথ বলরামকে জামিন দেওয়া হলো না। সে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, আর সবার এই ভয়টাই স্বাভাবিক ছিল যে সে নির্যাতিতা আর সাক্ষীদের প্রভাবিত করতে পারে। কিন্তু অঙ্কিতা আহুজা কি সত্যি কোনো অপরাধের শিকার হয়েছিল? আদালতের সামনে অঙ্কিতা আহুজা নিজের বয়ান সম্পূর্ণভাবে বদলে দিল। মিসেস অঙ্কিতা আহুজা, আপনি আপনার স্বামীর উপস্থিতিতে এই কেসটা ফাইল করেছিলেন। হ্যাঁ। আপনি আপনার সঙ্গে হওয়া শোষণ আর আপনার উপর করা মানসিক নির্যাতনের উপর বয়ান দিয়েছিলেন। আগে হ্যাঁ, আমি দিয়েছিলাম। কিন্তু এখন আপনি বলছেন যে রঘুনাথ বলরাম আপনার সঙ্গে কিছু করেনি। আগে আমি রঘুনাথ বাবুকে ভয় পেয়েছিলাম। উনি আমার বিবাহিত জীবনে নাক গলাচ্ছিলেন। উনি আপনার বিবাহিত জীবনের মধ্যে কিভাবে নাক গলাচ্ছিলেন? মিসেস অঙ্কিতা আহুজা, আপনি আপনার বয়ানে নিজেই বলেছেন যে উনি আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েন, আপনার সঙ্গে জোর জবরদস্তি করেন, আপনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। আমি খুব ডিস্টার্ব ছিলাম। 2010 সালে আমার স্বামী আমাকে ডিভোর্সের নোটিশ দিয়েছিলেন। আমার আত্মীয়রা আমাকে জোর করেছিলেন এই কেস ফাইল করার জন্য। রঘুনাথ বলরাম বাবু কখনো আমাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেননি, আমার সঙ্গে জোর করারও চেষ্টা করেননি। আমি ওনার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে চাই না। পুলিশ অভিলাষা বলরাম আর রঘুনাথ বলরামের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে। পুলিশ অভিলাষা বলরামকে যেসব অপরাধের জন্য বুক করেছে সেগুলি হলো আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য, 307 অনুযায়ী হত্যার চেষ্টা করার জন্য, 344 ধারা অনুযায়ী 10 বা তার থেকে বেশি দিন ধরে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বন্দী রাখার জন্য, 506 অনুযায়ী অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানোর জন্য, আর জুভেনাইল জাস্টিস অ্যাক্টের সেকশন লাগানো হয়েছে। রঘুনাথ বলরামের বিরুদ্ধে যে অ্যাডিশনাল চার্জগুলো লাগানো হয়েছে সেগুলো আইপিসির ধারা 120B অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, 325 অনুযায়ী কোনো ব্যক্তিকে জেনে শুনে আঘাত করার জন্য, 201 অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য, 202 অনুযায়ী অপরাধের খবর জানানোর পরিবর্তে অপরাধটা আড়াল করার জন্য, আর 109 অনুযায়ী কোনো অপরাধ করতে কাউকে উস্কানোর জন্য, 370 অনুযায়ী কোনো মানুষকে কিনে দাসত্ব করানো বা বিক্রি করার জন্য, আর 374 অনুযায়ী অবৈধভাবে জবরদস্তি কাজ করানোর জন্য। ইলেক্টেড ক্রিমিনাল অর্থাৎ জনতার দ্বারা নির্বাচনে জেতানো কোনো অপরাধী। যখন আপনি কোনো কাজের সন্ধানে কোথাও যান তখন সবার আগে আপনার ব্যাকগ্রাউন্ড দেখা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে যেই মানুষগুলো কোনো রাজ্যের রাজত্ব করবে বা ভবিষ্যতে দেশ চালাবে তারা ক্রিমিনাল হলেও তাদের নির্বাচনে দাঁড়ানো বা ভোটে জেতার মধ্যে কিছু এসে যায় না। যাদের বিরুদ্ধে অপরাধের একটা লম্বা লিস্ট আছে, যারা হিস্ট্রি শিটার্স, তারাও জনপ্রতিনিধি হতে পারে। এমনকি একজন নির্বাচিত নেতা যার বিরুদ্ধে আদালতে মামলা চলছে তিনিও খুব সহজেই জামিন পেয়ে যান। আর এত কিছুর পরেও তারা টেলিভিশনে সম্পূর্ণ সুযোগ পেয়ে যান নিজেদের সাফাই দেওয়ার জন্য, সুশাসনের কথা বলার জন্য, সুশাসনের দাবি করার জন্য, আর তারপর ভোট প্রচারে অংশগ্রহণ করেন। একথা সত্যি যে যতক্ষণ অপরাধ প্রমাণ না হচ্ছে মানুষকে নির্দোষ ধরে নেওয়া হয়, কিন্তু সাক্ষীদের ভয় দেখানো, ধমকানো, জোর জবরদস্তি, গুন্ডাগিরি এসবের কি নির্বাচনের স্থান হওয়া উচিত? আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে এমন অপরাধী যাদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে যখন নির্বাচনে দাঁড়ান তখন জিতেও যান। অর্থাৎ সাধারণ মানুষই তাদের ভোট দেয় আর জিতিয়ে দেয়। নিজের মনোনয়ন পেশ করার সময় এটা দরকারি যে সব প্রার্থী নিজের বিরুদ্ধে চলা সমস্ত কোর্ট কেসগুলো ঘোষণা করুক। প্রত্যেক প্রার্থীর বিষয়ে সমস্ত তথ্য আলাদা আলাদা ওয়েবসাইটে আছে, কিন্তু সেগুলো কি যথেষ্ট? এটা কি ঠিক হবে না যে ইলেকশন কমিশন প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য তাদের কনস্টিটিউয়েন্সির পোলিং বুথগুলোর বাইরে লাগাবে? কিন্তু তবুও কি এইসব তথ্য যথেষ্ট হবে এই ধরনের অপরাধী প্রার্থীদের দেশের রাজনীতি থেকে দূরে রাখার জন্য? রঘুনাথ বলরাম একজন কুখ্যাত অপরাধী, এমএলএ নির্বাচিত হয়েছেন আর 2 বারের জন্য এমপিও হয়েছেন। সাধারণ মানুষ নিজেরাই তাকে নির্বাচিত করেছে। আমাদের সত্যি এই বিষয়টা ভাবতে হবে যে যখন কোনো অপরাধী দেশের বা জনতার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় তখন সেই দেশের ভবিষ্যৎ কি হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আপনি যেই প্রার্থীকেই ভোট দিতে চাইছেন না কেন তার সম্পর্কে সব তথ্য অবশ্যই জোগাড় করবেন। জয় হিন্দ।